আজকেই তোমাকে আমি মানুষের সামনে থাপ্পড় দেবো বেয়াদব। আমার হয়েছে জ্বালা, তোমরা দুইজনে এক হতে পারো না। আমার ভাই আমার বাবার সম্পত্তি বুঝায় দেয় না, এই জন্য আমি সুইসাইড করছি। না, আমার বাবা যখন মারা যায় তখন আমি খুব ছোট, কিন্তু এখন তো আমি বড় হয়েছি। আমার বড় ভাই তার অর্থের টাকা দিয়ে তার শালাকে একটি বাইক কিনে দিতে পারে, উনি কিন্তু আমাকে বাইক কিনে দেননি বা দেয় না। শালাকে যে আমি মোটরসাইকেল কিনে দিয়েছি, হ্যাঁ কিনে দিয়েছি, কিন্তু ওই ছোট ছেলেটার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ ও বড় ভাইকে বুঝতে পারতেছে না। একদম মেরে ফেলবো। মাকে তো হাতে আনিছো, মাকে তো তুমি হাতে আনিছো। হাতে নিছে মানে? মা তুমি কোনো কিছু পাবে না, পারলে তোমাকে ঘর থেকে বের করে দেবো। তুমি বার করার কে? দুজনেই তো আমার কঞ্জের টুকরা, দুজনেই সমান। তাও একজন দেখবে আরেকজন দেখবে না মানে? আর না উনি নিজে আর না। মোস্তাকের উচিত ওকে কিছু পয়সা করে জমি জমা দিয়ে দেওয়া। সুপ্রিয় দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন রবিন সাহেব। তিনি বলবেন তার কথা, আমি শুনবো, আপনারা শুনবেন। বিচার করার দায়িত্ব আমার কিন্তু নয় দর্শক, আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। আমি এখন কথা শুরু করি রবিন সাহেবের সাথে। রবিন সাহেব, কেমন আছেন আপনি? জি আপু, ভালো আছি, কিন্তু এই ভালো থাকা তো আর ভালো থাকা বলা যায় না। কি কারণে? এই বড় ভাইকে নিয়ে একটু ঝামেলায় আছি। আচ্ছা, আপনার বড় ভাইকে নিয়ে? জি, আমার বড় ভাইকে নিয়ে, আপন বড় ভাইকে নিয়ে। আচ্ছা, সেই বিষয়টি আপনি আমাদের সাথে শেয়ার করতে এসেছেন। জি আপু। সমস্যাটা কি রবিন সাহেব? সমস্যাটা হচ্ছে আপু, আমার বড় ভাই আমার প্রপার্টি, আমার বাবার প্রপার্টি যেটা, তার যে হক আছে আমারও তো সেম অধিকার আছে। অবশ্যই। কিন্তু সে আমার অধিকার আমাকে দিচ্ছে না, আমার অধিকার থেকে আমাকে বঞ্চিত করতেছে। আপনার বাবা কি জীবিত? না, আমার বাবা যখন মারা যায় তখন আমি খুব ছোট, কিন্তু এখন তো আমি বড় হয়েছি, এখন তো আমি সব বুঝি, এখন তো আমার প্রপার্টি আমাকে বুঝাই দেওয়া উচিত। আপনি এখনো আইনের সাহায্য নেননি? না, আমি এখন আইনের সাহায্য নিইনি। এমনিতে ফ্যামিলির সাথে আলোচনা করছি, কিন্তু আমি কোনো ভালো কোনো কিছু পাইনি। মানে কোন সদুত্তর বা মুরব্বী যারা আছেন তাদের সাথেও কথা বলেছেন? জি জি আপু, তাদের সাথেও কথা বলেছি। তারপর কোনো মানে আপনার যেটাকে বলে সলিউশন হয়? কোনো সলিউশন পাইনি। হ্যাঁ, রাইট। আমরা তাহলে একটু ঘটনাটা পরিষ্কারভাবে শুনতে চাই যে সমস্যাটা কিভাবে শুরু হলো। সমস্যাটা শুরু হয়েছে আপু, আমি যখনই তার কাছ থেকে কিছু চাই তখন তার আমাকে অনেক অভাব দেখাইতেছে, কিন্তু তার সবকিছুই তার ঠিক টাইম মতো চলতেছে। তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা, তার শ্বশুর বাড়ি, সবকিছুই তার চলতেছে। কিন্তু আমার বেলা আইসা সে কোনো কিছুই তার অভাবে ছাড়া কিছু দেখাইতে পারে না আমাকে। মানে অর্থের সমস্যা? হ্যাঁ, অর্থের সমস্যা দেখাইতেছে। আপনি এখনো বিয়ে করেননি? না আপু। তাহলে এটা তো অর্থ গেল, তাহলে জমির ব্যাপারটা কেন আসছে? জমির ব্যাপারটা আসতেছে আপু, আমার যে খুব বড় চাহিদা বিষয়টা এরকম না। আমি তার কাছ থেকে কিছুদিন আগে একটা বাইক চাইছিলাম, তো সে আমাকে অনেক অভাব দেখাইতেছে, অনেক সমস্যা দেখাইতেছে, অথচ তার শালাকে ঠিকই বাইক কিনে দিতেছে, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাইতেছে কক্সবাজার, ফ্যামিলি মেম্বার সবাই যেতেছে, কিন্তু আমাকে রেখে যাইতেছে। তার সবই চলতেছে, কিন্তু আমি কিছু করতে চাইলেই। আমি এখানে একটু থামাবো। এই যে বলেন সবাইকে নিয়ে গেছে, মাকে নিয়ে গেছে? মা তো গ্রামের সহজ সরল মানুষ, সে ঘোরা ওরকম পছন্দ করে না। মানে শ্বশুর বাড়ির সবাইকে? শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে গেছে, শালাকে নিয়ে গেছে, তার নিজের ফুল ফ্যামিলি নিয়ে গেছে। আচ্ছা রবিন সাহেব, এখানে মানে আমার একটু কৌতূহল, সেটা হলো যে ভাই, বড় ভাই তার শালাকে যদি একটি বাইক কিনে দেয়, সেটা হয়তো তার শ্বশুরের কাছ থেকেও টাকাটা নিয়ে আসতে পারে। না, সম্পূর্ণ টাকাটাই আপু আমার ভাই দিছে। এবং এটা ভাই দিয়েছে, আপনাকে দেয়নি। মানে ঠিক আছে, দেয়নি, তো সেই ক্ষেত্রে আপনার কাছে কি মানে একটু, আপনি কি একটু ঈর্ষান্বিত নাকি আপনার মন খারাপ হয়েছে? আমার ভাই সে আমাকে না দিয়ে তার শালাকে দিছে, তো এটা বুঝতেই পারতেছেন আপু, আমার তো খারাপ লাগা। খারাপ। আর তাই কি আপনি চান যে ওই জমি ভাগ আপনার যেটা প্রাপ্য সেটা হলে আপনি আপনার ইচ্ছা মেটাতে পারবেন? হ্যাঁ, আমি আমার মতো চলতে চাই, আমি স্বাধীনতা চাই, আমি পরাধীনতা আর থাকতে পারতেছি না, আমার এই স্বাধীনতা প্রয়োজন। স্বাধীনতা কিন্তু কখনো কখনো স্বেচ্ছাচারিতা হয়। যদি আমি বলি যে আপনার ভাই একজন মানে গার্জিয়ান বা অভিভাবক হিসাবে হয়তো বা উনি মনে করছেন যে আপনার হাতে জমিটা দিলে বা আপনি জমি বিক্রি করে দিলে আপনি অর্থটা আসলে নষ্ট করে ফেলতে পারেন। আপনি তো বাইক কিনতে চাইছেন, আপনি তো কোনো বিজনেস করতে চাইছেন না। না আপু, আমি বাইক কিনবো, আমার ফ্রেন্ড সার্কেলের সবার বাইক আছে,
তাদের মতো করে বিজনেস করতেছে, চলতেছে। আমিও তাদের মতো স্বাধীনতা ভাবে চলাফেরা করতে চাই, আমিও নিজের পায়ে খাড়াইতে চাই, কিন্তু আমার ভাই আমাকে সেই সুযোগটা দিচ্ছে না। একটু ছেলে মানুষ আপনার মধ্যে আছে, ছোট ভাই একদম ছোটদের মতনই বলছেন যে বন্ধুদের সাথে মিলে আপনি ব্যবসাটা করতে চান, তো এবং তাদের বাইক আছে আপনিও বাইক চান, এটা এক ধরনের অনেকটা আবদারের মতো মনে হচ্ছে। বড় ভাই কিন্তু আপনার অভিভাবক, যেহেতু বাবা এখন নেই, মা আছেন, মা আর বড় ভাই, তো সেই ক্ষেত্রে অভিভাবকের ভুল ধরাটা কি আমাদের সাজে? না, অভিভাবক ঠিক আছে, আজকে ওনার জায়গায় আমি থাকলেও তো সেম দায়িত্বটাই পালন করতাম, বরঞ্চ ওনার চেয়ে বেশি করতাম আমার মনে হয়। আচ্ছা, খুব ভালো। মানে আপনার বড় ভাই তো আপনাকে মানুষ করেছেন? হ্যাঁ, আমার বড় ভাই আমাকে মানুষ করেছে। আপনার বাবা খুব ছোটবেলায় মারা গেছেন? হ্যাঁ, আমি অনেক যখন ছোট তখন আমার বাবা মারা যায়। তো এই যে বড় ভাই মানুষ করেছেন, তা তিনি তো আসলে আপনার ভালো মন্দটা কিন্তু আমার মনে হচ্ছে তিনি খুব ভালোভাবে বুঝতে পারেন। ভালো মন্দটা বুঝতে পারেন বলতে, যেটা মানুষ দেখানো, সমাজ দেখানো, ওইটা উনি আমার জন্য ঠিকই করতেছে, কিন্তু যে ভাই হিসাবে যেটা আমি যে ওনার কাছে প্রাপ্য, ওইটা উনি আমাকে, আমি যখন আবদার করতে চাইছি উনি আমাকে সেটা দিচ্ছে না। কেন এটা মনে হচ্ছে? আবারও প্রশ্ন করি। তার শালাকে সে সবকিছুই দিতেছে, তো সেটা তো আমার বাবার সম্পত্তি থেকেই দিতেছে। বড় ভাই নিজে রোজগার করে না? আমার বাবার সম্পত্তি থেকেই তো রোজগার করতেছে, তার অর্থ থেকেই তো সে উপার্জন করতেছে। তো ওনার যেরকম অধিকার আছে আমারও তো সেম অধিকারটা আছে। তা উনি তার সেই অধিকারটা শালার ক্ষেত্রে ব্যবহার করতেছে, কিন্তু আমার জন্য তো সেটা রাখতেছে না বা আমাকে সেটা দিচ্ছে না। এটা এক প্রকার আপনার কাছে মনে হয়েছে যে আপনার মনোকষ্টের কারণ, এই যে আপনি যে অভিযোগটি বড় ভাই নিয়ে, মানে বড় ভাই সম্পর্কে নিয়ে এখানে এসেছেন, মানে এটা আপনার মনোকষ্টের একটি কারণ। আপনার মা এ বিষয়ে কোনো কথা বলেনি? আমার মা আসলে উনি গ্রামের খুব সহজ সরল মানুষ, ওনাকে আমি যা বুঝাই তাই বুঝে, সেম এটা বড় ভাইও জানে। তো বড় ভাইও ওই সুযোগটাই সদ্ব্যবহার করে, বড় ভাই যা বুঝায় মা তাই বুঝে। বড় ভাই আসলে আর কি এমন একটা ভাব দেখায়, উনি সবার জন্যই সবকিছু করে, বাট সবার জন্য সবকিছু করলেও সে আমার জন্য করে না। মানুষ দেখানো যেটা আমার জন্য করা সেতটুকুই উনি করে, আর ওনার কাছে আমি কিছু আবদার করলে আমি কিছু পাই না, আর আমার কোনো প্রায়োরিটি ওনার কাছে নাই। মানে আপনার প্রায়োরিটি, মানে আপনার সাথে কি উনি সবসময় একটু দুর্ব্যবহার বলবো না, একটু রাগী মনোভাব নিয়ে কথা বলে? হ্যাঁ, একটু রাগী মনোভাব নিয়ে কথা বলে। আমি কিছু বললে ওইটা আর কি মানে শুনেও শুনে না, মানে এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের করে ফেলে, এরকম। মানে ওই স্নেহের ব্যাপারটা আপনি বড় ভাইয়ের মধ্যে পাচ্ছেন না? হ্যাঁ, মানে আমি যে ওনার ছোট ভাই হিসাবে যে আমি ওনার কাছ থেকে আদর ভালোবাসা বা একটা যে আবদারের জায়গা থেকে কিছু করে যে ওনার কাছ থেকে পাবো, আমি ওরকম কিছু ওনার কাছ থেকে পাই না। এখন এই যে বিষয়টা, এটা আসলে আমাদের পরিবারের এক ধরনের, মানে বড় ভাই বা বড় যারা আছেন তারা সবসময় একটু দূরত্ব মেনটেন করে চলতে চান, তো সেটা কিন্তু অনেক সময় আমাদের মঙ্গলের জন্যই করে। আপনি কি সেটা ফিল করেননি কখনো? আপু, আমার এত কথা আমি করতে চাই না। আমি কথা একটাই, যদি আমার প্রপার্টি আমাকে বুঝে না দেয় আমার ভাই, তাহলে আমি করব, আর পুরো সবাইকে বলে যাব যে আমার ভাইয়ের জন্য, আমার ভাই আমার বাবার সম্পত্তি বুঝায় দেয় না, এই জন্য আমি সেট করছি। একটু বোকামি হয়ে যাচ্ছে না? আমার কোনো সান্ত্বনাই কাজ হবে না, আমি এটাই করব। আমার ভাই যদি আমার প্রপার্টি বুঝায় না দেয়, আমি সেট করব। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনি কি আপনার ভাইয়ের সাথে একদম থাকতে চান না, কোনো সম্পর্ক রাখতে চান না, যদি উনি আপনাকে প্রপার্টি বুঝিয়ে দেয়? উনি যদি আমার প্রপার্টি বুঝিয়ে দেয়, উনিও যদি না চায়, আমি ওনার সাথে থাকতে চাই না। আমি আমার মতো স্বাধীনতা চাই, আমি ভালো থাকতে চাই আমার মতো। কি ধরনের বিজনেস আপনি করতে চান? আমার প্রপার্টি আমাকে বুঝিয়ে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিব। আপনার ভাগের প্রপার্টি যদি আমি বলি যে আপনাকে বুঝিয়ে দেওয়া হলো, তাহলে ওই প্রপার্টি আপনি যদি রাখতে চান বা বিক্রি করতে চান, বিক্রয় মূল্য কেমন হতে পারে আপনার ভাগের প্রপার্টিটা? আপু, ওই প্রপার্টি আনুমানিক 1.5-2 কোটি টাকার মতো বর্তমান বাজারে ওটা আছে মূল্য। হ্যাঁ, আপনার ভাগের, শুধু একজনের ভাগের? হ্যাঁ, একজনের ভাগের 1.5-2 কোটি টাকার মূল্যের জমি। এরপর আপনি কি করবেন? আপনার প্ল্যানটা আমাকে যদি একটু বুঝিয়ে শান্তভাবে বলতেন। আমি যদি আমার বাবার প্রপার্টি যদি বিক্রি করে দেই, আমার একটা প্ল্যান আছে যে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব। তাহলে আমার যতটুকু ধারণা, আমি ওইখান থেকে খুব তাড়াতাড়ি আমার টাকা উঠায় নিতে পারবো। পাশাপাশি আমি আমার একটা ফ্ল্যাট বুকিং করব। আচ্ছা, তারপর আমি বাইক কিনি, গাড়ি কিনি, নিজে স্বাধীনভাবে নিজে চলবো, করব। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই যে এখন আস্তে আস্তে আপনি যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু বেশ গোছানো কথা, এবং আসলেই আপনি ভবিষ্যতের জন্য একটা প্ল্যান করেছেন। কখনো বড় ভাইকে এটা কি বুঝিয়ে বলার চেষ্টা করেছেন? খারাপ না কিন্তু প্ল্যানটা। ওনার সাথে যে আমি কথা বলবো, ওই ইয়াটাই তো উনি আমাকে কখনো দেয় নাই।
ওনার সাথে আমি কোনো কিছুর জন্য গেলেই মানে ওই যে বললাম না যে কথা শুনেও শুনে না, বা এক কান দিয়ে কথা নিয়ে আরেক কান দিয়ে বের করে দেয়, বিষয়টা এরকম। উনি আমার সাথে তো কখনো ওইভাবে কথা বলেই না। ছোট মানুষ বলে কথা মানে শোনার চেষ্টাটা উনি করেন না। আজ আমাদের এখানে সুযোগ এসেছে আপনার এই কথাগুলো গুছিয়ে বড় ভাইয়ের সামনে প্রস্তাব আকারে বা আপনার পরিকল্পনাটা তাকে বুঝিয়ে বলার। তাহলে আমরা আপনার বড় ভাই মোস্তাক সাহেব, হ্যাঁ, উনার সাথে একটু কথা বলি, হ্যাঁ, দেখি উনি কিভাবে ভাবেন আপনার সম্পর্কে। তারপর আমরা কিন্তু মুখোমুখি হব আপনাদের দুই ভাইয়ের। আমরা তাহলে আপনার বড় ভাইয়ের সাথে কথা বলি। জি। দর্শক, আমরা এতক্ষণ রবিন সাহেবের কথা শুনলাম, এখন তারই বড় ভাই মোস্তাক সাহেবের সাথে কথা বলবো। মোস্তাক সাহেব, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আপনি নিশ্চয়ই জানেন আপনার ছোট ভাই রবিন সাহেব তিনি একটি অভিযোগ নিয়ে এসেছেন আপনার সম্পর্কে। সেই বিষয়ে আমরা কথা বলবো। এই যে অভিযোগ, এই ব্যাপারটা কি আপনি জানেন? বিষয়টা কি? না, অভিযোগ সম্পর্কে তো আমি জানলাম না, এখন জানতে পারলাম আপনার কাছে। আচ্ছা, অভিযোগটি হলো যে আপনার বাবার যে প্রপার্টি আছেন, উনি তো প্রয়াত হয়েছেন, তো সেই সম্পত্তিটি রবিন সাহেব সম্ভবত অনেকদিন যাবত আপনাকে বলছে তার প্রাপ্যটা বুঝিয়ে দিতে, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না। এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাই। আব্বা মারা যাওয়ার পরে তখন আমাদের একটা বাড়ি ছিল, কিছু জমি ছিল, কিন্তু সে জমিতে চাষাবাসও করা যেত না বা কোনো ডেভেলপারকে দিতাম সে সুযোগও ছিল না। বিক্রি করলে মূল্যমান, বিক্রি করলে মূল্য পাইতাম না, টাকা পাইতাম না, বিধায় আমাকে বাহিরে নিজে কষ্ট করতে হয়েছে একমাত্র আমার মা এবং আমার ভাইয়ের জন্য। আর এখন নাকি সেই ভাই আমার কাছ থেকে সম্পত্তির ভাগ চাচ্ছে। যে ছোট ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, তার জন্য পরিশ্রম করছি, তাকে স্কুলে লেখাপড়ার জন্য দিছি, আমি নিজে লেখাপড়া না করে তাকে লেখাপড়া শিখেছি। এমন কি হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য আমার মাকে যে টাকা পয়সা দেব বা খাওয়াবো, সে টাকা পয়সা আমার মাকে না দিয়ে তাকে দিছি। এবং আমি আমার কোনো কিছু করার জন্য আমি কেমন আমার একটা কাপড়ও কিনতে পারতাম না, তার জন্য তাকে কাপড় চোপড় কিনে দিতাম, ভালো কিছু দিতাম। কিন্তু এমনও দিন গেছে যে আমরা ঠিক মতন খেতে পারতাম না, টাকা পয়সা ধার করে নিয়ে আসতাম, তখন এমন এক অবস্থা, সে অবস্থার মধ্যে আমাদের দিন কাটছে। আর সেই ছেলে নাকি এখন আমাকে বলে যে জমির ভাগ দাও। জমির ভাগ নিয়ে সে কি করবে? সে কি করতে পারে জমিটা নিয়ে? আজকে জমি আমার মা আছে, আমার মা যতদিন বেঁচে থাকবে তাকে কোনো জমির ভাগ দেওয়া হবে না এবং আমিও কোনো ভাগ নেব না। আপা, এমনও ঈদ গেছে যে ঈদে আমি আমার কাপড় না নিয়ে তাকে কাপড় কিনে দিয়েছি। এবং আমি এমনও সময় গেছে যে একটা ডিম নিয়ে এসে তাকে অর্ধেক দিছি, আমি অর্ধেক খাইছি। বাজার থেকে তাকে ভালো ভালো খাবার, ভালো ভালো হচ্ছে গিয়ে হোটেল থেকে তার জন্য আমি হচ্ছে গিয়ে মাংস, গরুর মাংস এবং হচ্ছে গিয়ে আপনার খাসির রেজালা তাকে এনে দিছি, আমি খাইনি। অথচ সে আমার ব্যাপারে আপনার কাছে এভাবে বলতে পারলো? আপনার কথা শুনে আসলে এখন আমার নিজের কষ্ট হচ্ছে। আসলে আপনার ছোট ভাই তো, তাকে ভুল বুঝবেন না ভাই। হয়তো ছোট ভাই উত্তেজনা বা অভিমানী হয়ে অনেক কথা বলছে। আমরা চাইবো যে আপনাদের দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক আমৃত্যু। কিন্তু ভাই, উনি যে এখন তো উনি প্রাপ্তবয়স্ক, উনি আপনার কাছে সে কারণে হয়তো তার জমির প্রাপ্যটা বুঝে নিতে চাইছেন। সেই ক্ষেত্রে আপনি কি সিদ্ধান্ত নিচ্ছেন? ওনাকে বঞ্চিত করবেন? এই যে আপনি বললেন যে আমার মা বেঁচে থাকা পর্যন্ত আমিও ভাগ নিব না, ওকেও ভাগ দিব না, এটা আসলে কি ধরনের সিদ্ধান্ত? আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। সিদ্ধান্তটা হচ্ছে, সে এখন বড় হয়েছে, লেখাপড়া করছে, সে চাইলে আমার মাকে একটা কাপড় এনে দিতে পারতো, আমার জন্য একটা কাপড় এনে দিতে পারতো, বা আমার বাচ্চা আছে তার জন্য বা তার ভাবির জন্য। সে আমার কাছ থেকে নেয় আর বাহিরে উড়ায়। এখন যদি তাকে আমি সম্পত্তির ভাগ দিয়ে দিই, তাহলে সে সমস্ত সম্পত্তি শেষ করে ফেলবে এবং আমাদের জন্য কিছু থাকবে না। আজকে আমাদের সংসার, আমার মা বেঁচে রয়েছে, আমি বেঁচে রয়েছি, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, কিন্তু আমি আমার স্ত্রী এবং আমার বাচ্চার জন্য চিন্তা করি না, আমি চিন্তা করি আমার ভাইয়ের জন্য। কারণ আমার বাবা যখন মারা গেছিল তখন আমার ছোট ভাইটাই ছিল, ছোট ভাইটা আমার সন্তানের মতন। অতএব আমি চাই না
যে আমার ছেলে মতন ভাই, আমার ছেলের মতন ভাই, যে সে আমার থেকে দূরে থাক বা আমার মা থেকে দূরে থাক। অতএব আমার মা যতদিন বেঁচে থাকবে আমি তাকে বঞ্চিত করব না। অতএব আমার সিদ্ধান্ত, তাকে আমি এখন কোনো ভাগাভাগি করব না। এই যে কথাগুলো এত সুন্দর আপনি আমাকে বুঝিয়ে বললেন, এবং সত্যিই আমার কাছে কখনো কখনো আপনার কথা শুনতে শুনতে মনে হয়েছে আপনি সঠিক। এই কথাটা আমি আপনার ছোট ভাইকেও বুঝিয়ে বলেছি যে অভিভাবক হিসাবে হয়তো আপনি তার জন্য সুচিন্তাই করেন। যাই হোক, এই কথাগুলো আপনি কি ভাইকে বুঝিয়ে বলেছেন কখনো? আমার ভাই তো লেখাপড়া করছে, লেখাপড়া সে জানে। অতএব একটা শিক্ষিত ছেলেকে যদি আমি এভাবে বুঝাই, আরও তো অনেক পরিবার আছে, অনেক পরিবারের মধ্যে এরকম দ্বন্দ্ব হয়, অনেক কিছু হয়, তা সেখান থেকে তো সে শিখেছে। আর সে তো আমাকে কখনো এই ব্যাপারে বলিনি সরাসরি, শুধু সে বলে যে ভাই জমি ভাগাভাগি করো, এগুলি করো, জমি দাও, জমি চাই, জমি চাই, মানে আমার প্রাপ্য বুঝিয়ে টাকা দাও। চাই, বাড়ির অর্ধেক করো, আমি আলাদা থাকবো। কিন্তু সে কি জানে যে বড় ভাই হচ্ছে বাবা সমতুল্য, বাবার মতন একটা ছায়া থাকবে তার মাথায়। এখন সেই ছায়া থেকে সে দূরে থাকতে চায়। আর তাকে যখন এভাবে দেখবো আমি যে আমার ভাই অভাবে আছে বা কষ্টে আছে, সে তো ইনকামও করতে পারে না, সে 2 পয়সাও এখনো পর্যন্ত ইনকাম করতে পারেনি। আমি যদি দেখতাম যে সে 2 পয়সা ইনকাম করতেছে বা চলতে পারতেছে, সে একটা ভালো জায়গায়, তখন আমি তাকে নিজেই দিতাম যে নে, আমারটাও নে, আমার ভাইকে আমি এত ভালোবাসি। তারপর যা হোক, আপনারা এখানে যেহেতু আমার ছোট ভাই আসছে বিচার দিতে, আপনারা যদি একটু বুঝায় তাকে, যদি একটু আমার নিজের ছেলের মতন যদি তাকে রাখাইতে পারেন বা আমার ছোট ভাইয়ের মতন থাকতে পারে, তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এই যে আমাদের অপ্রিয় সত্য অনুষ্ঠান, এটার একটা অদ্ভুত কিছু বিষয় আছে। এই রবিন সাহেব একজন মানুষ, ওনার কাছ থেকে শুনলাম এক ধরনের কথা, আপনি আর একজন মানুষ, আর একজন ব্যক্তিত্ব, আপনার কাছ থেকে শুনছি আরেক রকম কথা। মানে দুটোই না আমাদেরকে কেমন যেন আবেগী করে তোলে, এবং মনে হয় যে আসলেই তো তাই, আসলেই তিনিও সঠিক, আপনিও সঠিক। এই সঠিক বা বেঠিক কখনো কখনো মনে হয় আমরা কখনো এই জাজমেন্টে যাই না। তবে ছোট ভাই হিসেবেই উনি একটা আবদারের কথা বলেছেন, যে আমার বড় ভাই তার অর্থের টাকা দিয়ে তার শালাকে একটি বাইক কিনে দিতে পারে, কিন্তু বাইকটা আমারও প্রয়োজন এই দুর্মূল্যের বাজারে বা এই আমাদের যাতায়াত ব্যবস্থার যে অবস্থা, উনি কিন্তু আমাকে বাইক কিনে দেননি বা দেয় না। এই অভিযোগটিকে আপনি কিভাবে দেখেন? আপনি কি উত্তর দিবেন? অভিযোগ তো আসলে এটা অভিযোগ না। একটা মোটরসাইকেল কিনে দিনি, কেন কিনে দিনি বা কি জন্য কিনে দিনি, সেটা তো আমি আমারটা বুঝি। একটা সংসার চালাতে হলে, যে ঘরে একটি মা একটি ভাই আছে, আমার স্ত্রী আছে, বাচ্চা আছে, আমার তো অনেক কিছু বুঝতে হয়। আর আমার যে শালার ব্যাপারে যেটা বলেছে, শালাকে যে আমি মোটরসাইকেল কিনে দিয়েছি, হ্যাঁ কিনে দিয়েছি। মোটরসাইকেলটির দাম ছিল 1,50,000 টাকা, কিন্তু আমার শালা আমাকে 1,25,000 টাকা এনে দিয়েছে। আমি আমার অর্থ থেকে 25,000 টাকা দিয়ে তাকে একটা মোটরসাইকেল কিনে দিয়েছি। জি, রবিন সাহেব জানেন না? রবিন সাহেব তো জানেন না যে আমি কত টাকা সে আমাকে এনে দিয়েছে আর আমি তাকে কত টাকা দিয়েছি। কিন্তু ব্যাপারটা হলো, সেও তো আমার ছোট ভাই, শালা মানে ছোট ভাই, আমার স্ত্রী, যে আমাকে সমস্ত ভার, আমি বাইরে থেকে আসলে আমাকে খাওয়া দেয়, আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার বাচ্চাকে দেখাশোনা করে, এমনকি আমার মাকে সে দেখাশোনা করে, আমার মায়ের মাথায় তেল দিয়ে দেয়, হাত পা টিপে। এই যে একটা সমবেদনা, এই যে একটা পরিচর্যা, সম্মান, তাহলে তো আমার স্ত্রী যদি বলে থাকে যে তার ছোট ভাই, তো আমি তো এত টাকা দিইনি, 1,25,000 টাকা দিয়েছে, 25 টাকা দিয়ে তাকে মোবাইল কিনে দিয়েছে, মোটরসাইকেল কিনে দিয়েছি। আর আমার ভাইয়ের ব্যাপারে, আমার ভাইকে মোটরসাইকেল কিনে দিই না কেন? আমার ভাইকে আমি যথেষ্ট ভালোবাসি। এখন যেভাবে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয় বা যেভাবে মানুষের সমস্যাটা হয়, সে যদি গাড়ি কেনার কথা বলতো, সে যদি টাকা পয়সার যদি ইনকাম করতে পারতো বা সে একটা চাকরি করতো, তাহলে 5 লাখ কেন 10 লাখ দিয়েও তারা আমি গাড়ি কিনে দিতাম। কিন্তু মোটরসাইকেল কিনে দিলে আমি আমার ভাইকে হারাতে চাই না, ভাই কথা। কিন্তু আমার ভাই এটা জানে না আমি কেন কিনে দিচ্ছি না। টাকা অপচয় বড় না, মোটরসাইকেল আমার কাছে ভালো না। আরেকটা কথা, এই যে মোটরসাইকেলের কথা বললো বা এগুলির চাওয়ার কথা বললো, তাকে কোলে পিঠে করে আমি মানুষ করেছি, তাকে লেখাপড়া শিখিয়েছি আমি, তার ভরণ পোষণ আমি করেছি। তাকে কি আমি জানতে চাবো না সে আমার কাছ থেকে জানতে চাবে? সে জানতে চায়নি, সে আমার কাছ থেকে কখনো জানতে চায়নি। সে খালি আসে বলে
একটা মোটরসাইকেল কিনে দাও, মাঝে মাঝে আমার মাকে বলে। তার মানে উনি আপনার কাছে কখনো প্রশ্ন না করে নিজের মতো করেই আসলে উত্তরটা তৈরি করে নিয়েছেন, নিজের মতো ভেবে নিয়েছেন। জি জি জি, নিজের মতন ভেবে নিয়েছেন। এবং ভাইয়ের কাছে যে আবদার করা বা ভাইয়ের সাথে যে কথা বলা বা ভাইয়ের কাছ থেকে কোনো কিছু নিয়ে নেওয়া, কারণ আমার তো ছোট ভাই, আমি যেটা করতে চাবো আমার চেয়ে তো আমার ছোট ভাই আরো বেশি ভালো করে করুক, সেটা তো আমি চাই। কিন্তু আমার ভাই দূর থেকে আমাকে বলে এটা দাও সেটা দাও, সেটা আমার চাওয়া না, আমি এটা পছন্দ করি না। তার মানে আপনাদের দুই ভাইয়ের মধ্যে বিস্তর এক দূরত্বের তৈরি হয়েছে। বিস্তর তৈরি হয়েছে ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার ছোট ভাই বাইরে হয়তো কোনো নেশা টেশা করে বা কারোর সাথে আড্ডা টাড্ডা দেয়। এখন তো বুঝতেই পারছেন এই যুগ, আমার কাছে মনে হয়, আমি ঠিক ডাউট না, তারপর তো আমার ভাই, আমার কাছে বলতে শরম লাগে, লজ্জা লাগে। মাঝে আছেন মা, এক পাশে বড় ভাই, এক পাশে ছোট ভাই। মায়ের মতামতটা কি, উনি কিভাবে ভাবেন আপনাদের দুজনকে নিয়ে? আমার মনে হয় একটু মায়ের সাথে আমরা কথা বলি, তারপর আমরা আপনাদের দুই ভাই সহ মাকে সহ কথা বলবো। ঠিক আছে, আরেকটি কথা আমি বলি। জি, আপনার এখানে যেহেতু এর আগেও বলেছি কথার মাঝখানে যে আমার ছোট ভাই যেহেতু আপনার কাছে আসছে, আপনি যদি পারেন একটু বুঝাবেন যাতে আমাদের সংসারটা ঠিক থাকে, ভালো থাকে এবং আমরা সুখের সংসারে বসবাস করতে পারি। আমি অবশ্যই চেষ্টা করব। অলরেডি আমি তাকে বলেছি যে হয়তো এটা তার অভিমান, হয়তো এক ধরনের ভুল বোঝাবুঝি, তবে আমি চাই আপনারা দুই ভাই মুখোমুখি বসেন, আপনারাই এর সমাধান করে নিতে পারবেন। আমি শুধু একজন মাঝখানের মানুষ, ঠিক চেষ্টা আছে, করব। ঠিক আছে, থ্যাংক ইউ। শুধু দর্শক, মোস্তাক সাহেব এবং রবিন সাহেব দুজনের কথাই শুনলাম। একদম দুই প্রান্তের মানুষ, দুই ধরনের তাদের ভাবনা, কিন্তু তাদের জন্মদাতা মা তিনি কি ভাবেন দুই ছেলে সম্পর্কে, সেটা এখন জানব। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে অপ্রিয় সত্য অনুষ্ঠানে এখন উপস্থিত আছেন মোস্তাক সাহেব এবং রবিন সাহেবের মা রহিমা বেগম। আমরা আন্টির সাথে কথা বলবো এবং উনি কি ভাবেন দুই ছেলে সম্পর্কে সেটি জানবো। আন্টি, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? মা, আপনি ভালো আছেন? আমি ভালো আছি আন্টি। আন্টি, আপনার শরীর কেমন? ভালো। আপনার দুই সন্তান এসে কথা বলল, আপনি নিশ্চয়ই জানেন কি বিষয়ে কথা হয়েছে। আপনার ছোট ছেলে বড় ভাইয়ের কাছে তার প্রাপ্য সম্পত্তি দাবি করছেন। মা, আপনি নিশ্চয়ই জানেন যে আমার ছেলেরা আপনাকে বলেছে যে আপনার আঙ্কেল নেই। আসলে বর্তমানে আমি সেই পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। বড় ভাইয়ের নামে বা বিরুদ্ধে শব্দটা শুনতে কেমন লাগে, সেজন্য আমি নামেই বলছি, বড় ভাইয়ের নামে অভিযোগ নিয়ে। অভিযোগ আসলে মানে গেদাপোলা, ওর মনটা এরকমই আসলে, কিন্তু ও জানে না যে ওর ভাই ওকে সম্পত্তি যে দেবে না তা তো নয়, কিন্তু মোস্তাকেরও উচিত ওকে কিছু পয়সা করি জমি জমা দিয়ে দেওয়া, পরে হলেও তো দিতে হবে। আমি আর কয়দিন বাঁচবো, হয়তো আর কদিন পরে থাকবো না, এই সম্পত্তি তো কিছুটা পাবে, কাজে এখন দিলে তো সমস্যাটা মিটে যেত। কিন্তু ও কিন্তু ওর ভাই রবিনকে খুব ভালোবাসে। জি, উনি বারবারই সেটা বলছিলেন এবং ওনার কথার আবেগটা আসলেই মানে আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমি মানে রীতিমতো বুঝতে পারছিলাম যে উনি কতটা ভালোবাসেন ছোট ভাইকে। হ্যাঁ, অনেক ভালোবাসেন। ও এখন বুঝতে পারছে না আমি যখন থাকবো না, কারণ মোস্তাকি সমস্ত সম্পত্তি ওর বাবা মারা যাওয়ার পর বাদবাকি করেছে, ও এটা ওর ধারণাই নেই। কাজেই এমন সময় আসবে যে কত ধানে কত চাল, এটা ও তখন ভোগ করবে যে কি অবস্থাটা দাঁড়ায়। কেন বললেন আন্টি এই কথাটা? আমি ঠিক বুঝলাম না। আসলে রবিন তো আসলে পাগলাটে টাইপের, ও এখন বুঝতে পারতেছে না যে কত ধানে কত চাল। যখন মানে সব কিছু হারাবে ও অস্থির টাইপের, কারণ তখন ওর কিছুই থাকবে না, তখন বুঝবে যে একেবারে মানে কত ধানে কত চাল, এটা হারে হারে সে টের পাবে। এখন সুখে থাকতে যেমন ভূতে কেলায়, আমি থাকবো না তখন আরো ওর অবস্থা খারাপ হবে। হ্যাঁ, আপনি যখন থাকবেন না তখন হয়তো দুই ভাইয়ের সম্পর্কটাও এতটা মানে বন্ধনটা এতটা থাকবে না। আর আপনি কি মনে করেন যে আপনার ছেলে, ছোট ছেলের অস্থিরতাটা ওর জন্য ভবিষ্যতে খুব খারাপ হয়ে দাঁড়াবে? খুব খারাপ,
কারণ সে মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না, মানে পরিস্থিতি যে কোথায় যে দাঁড়াবে সেটা আমি আশঙ্কা করছি, যে ও মানে বেঁচে থাকবে কিভাবে। সব কিছুর মধ্যেই আমি জড়িত, আমার অস্তিত্ব, আমাকে ওরা ভাগ করতে চায়। এই ভাগাভাগি হয়ে গেলে কোনো অস্তিত্বই থাকবে না, কারণ ওরা দুইজনই আমার কলজার টুকরা। এই কলজার টুকরাকে কি ফাইডা দুই ভাগ করা যায়? আপনি বলেন, আপনি কি পারবেন এই টুকরা করতে? মনে হয় পারবেন না। কাজেই মায়ের যে কত কষ্ট, এই কলিজা দুইজন দুই জায়গায় থাকবে, ওদের বাচ্চা কাচ্চাকে আমি দেখব না, আমার কত কষ্ট, ওদের নিয়ে আমি কত খেলা করব, কত গান শোনাবো, কত কিছু আমার জীবনের স্বাদ, কিন্তু আমি কিছুই করতে পারবো না। আপনার বড় সন্তান তার স্ত্রীর কথা বললেন যে তিনি আপনাকে অনেক সেবা করেন, ভালোবাসেন, সম্মান করেন। তাহলে আপনার সব কিছু নিয়ে তো আন্টি সুখের সংসার। মানে আঙ্কেল যাবার পর থেকে আপনি দুই সন্তানকে নিয়ে অনেক ভালো আছেন। ভালো আছি মা, কিন্তু ওই ছোট ছেলেটার জন্য আমি খুব কষ্ট পাচ্ছি, কারণ ও বড় ভাইকে বুঝতে পারতেছে না। যদি দুইজন মানে এক হয়ে যদি কাজ করতো তবে ওরা শান্তিতে থাকতে পারতো। আমার বয়স হয়েছে, কোন দিন চলে যাব, এই চলে যাবার পর ওদের কি অবস্থা হবে আমি হয়তো ওখান থেকে আমি দেখতে পাবো না যে ওরা কি করছে, কিন্তু আমার আত্মা কষ্ট পাবে, ওর বাবার আত্মা কষ্ট পাবে। হ্যাঁ, এখন আপনি আছেন দুই ভাইয়ের মাঝে, আপনি হয়তো কিছু বললে বড় ভাই শুনছেন, ছোট ছেলে কি একেবারেই শুনছেন না? শোনে তো, ওটা একটু পাগলামি করে, মানে অতটা বোঝার চেষ্টা করে না। আপনি কি ছোট ছেলেকে বড় ভাইয়ের কষ্টের কথা বলেছেন? নিশ্চয়ই। আমি ওকে বারবারই বলি যে তোমার বড় ভাই মোস্তাক তোমার বাবার দায়িত্ব পালন করতেছে, কিন্তু ও বুঝতে চায় না। মানে সে তার মতোই করে চলে, সে ভালো বললো সেই জিনিসটা সে মাথায় নেয় না। ছোট ছেলে মনে করে যে এটা বড় ভাইয়েরই দায়িত্ব, আমার কোনো দায়িত্ব নাই। কিন্তু সেই মোস্তাকও তো অনেক ছোট ছিল, তারপরেও সে তার বাবার দায়িত্বগুলোই সে পালন করছে, এবং ওকেও তো মানুষ করছে, এবং জমি জমা যা বাদ বাকি তো মোস্তাকি করেছে। আর ওকে যে ঠকাবে এটা তো আসলে আপনার মনে হয় না, কারণ ওকে অত্যন্ত ভালোবাসে ছোট ভাই হিসাবে। আন্টি, আপনার বড় ছেলের তার শ্বশুর বাড়ির প্রতি একটু ভালোবাসা আছে, সেটাকে আপনি কিভাবে দেখেন? শ্বশুর বাড়ির প্রতি ভালোবাসা থাকতেই পারে। ও যেমন ওই মেয়েটা যখন আমাদের বাড়িতে এসছে, সে তো আমাদের মেয়ের মতোই, কাজেই ওই বাড়িতেও তো আমাদের মতোই তার কিছু করার আছে, দায়িত্ব আছে। এইটা আমি ওইভাবে দেখি না, কারণ শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি যে মেয়েটা শ্বশুর বাড়িতে যাবে সেও ওইখানে দায়িত্ব পালন করবে, আবার ওখান থেকে যে আসবে সেও দায়িত্ব পালন করবে। এইটাই আসলে সংসারের নিয়ম। আপনি কথা বলেন, মানে আপনার মতো এমন একজন মা যে ঘরে আছে, আন্টি আপনি কষ্ট পাবেন না, আমার বিশ্বাস। আপনার ছোট ছেলে তার ভুল বুঝতে পারবে, আপনি কষ্ট পাবেন না। আমরা এখন আপনার দুই ছেলে সহ আপনাকে এক জায়গাতে বসাবো, আপনারা কথা বলবেন, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। আচ্ছা। শুধু দর্শক, এমন একটি কোমলমতি মা ঘরে, যিনি কিনা দুই সন্তানকেই প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই মা এবং মায়ের উপস্থিতিতে আমার বিশ্বাস আজ আমাদের এই স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে দুই ভাইয়ের ভুল বোঝাবুঝির বিবাদ মিটে যাবে। এখন আমরা রবিন সাহেব এবং মোস্তাক সাহেবের সাথেও মাকে নিয়ে কথা বলব। দর্শক, স্বপ্নধরা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানে এখন রবিন সাহেব, মোস্তাক সাহেব এবং তার মাকে নিয়ে বসেছেন কথা বলার জন্যে। দেখি দুই ভাইয়ের মধ্যে মীমাংসা হয় কিনা। রবিন সাহেব, একটা কথা আপনি কিন্তু বলেননি আমাদেরকে, নাকি আপনি জানেন না? সেটা হলো যে বড় ভাই পরিশ্রম করে বাবার সম্পত্তির পরেও কিছু সম্পত্তি তিনি নিজেও তৈরি করেছেন। তো আপনি বারবারই আমাদেরকে বলেছেন যে বাবা রেখে গেছে, বাবা রেখে গেছে। বাবা রেখে গেছে বিধায় তো সে ওগুলো করতে পারছে। ভাই কিন্তু পরিশ্রমও করেছেন অনেক। হ্যাঁ করেছে, কিন্তু আমি তো ওইটার ভাগ পাই। বাবা রেখে গেছে,
তুমি তখন কত বড় ছিলে? আমি ছোট থাকতে বাবা মারা গেছে, কিন্তু এখন তো আমি বড় হয়েছি, এখন তো আমি সব বুঝি। তুমি সেখানকার বুঝতা, সেই সময় সিচুয়েশন বুঝতা? এখন তো বুঝি, তখন বুঝতাম না। তখন হচ্ছে গিয়ে ওই জমিতে কোনো ফসল ফলানো যেত না এবং কোনো ডেভেলপারকে দেওয়া যেত না। এখন তো অনেক পরিস্থিতি। হ্যাঁ, এই যে মা জানে মাকে তো তখন তুমি হাতে আমিও খুব একটা বড় না। চুপ। যে কোনো জিনিস কথা বলার আগে বুঝে বলবা। আর তুমি যে এখানে বিচার নিয়ে আসছো বা আমার সম্পর্কে বলছো, এই যে সমাজের মধ্যে ছোট করা, এটা কিন্তু মানি না। আমি কিন্তু সমাজে এখন বড় একজন, আমাকে সবাই মানে। আমি দর্জি হতে পারি, কিন্তু আমার ঐশ্বর্য, ধন সম্পদ, তোমাকে লেখাপড়া শিখি সেই কারণে। তুমি ড্যাফোডিলে লেখাপড়া করো, তুমি তো সবসময় মাল খেয়ে থাকো মনে হয়, চোখ তো এখনো দেখা যাচ্ছে। কয় বোতল খেয়ে আসছো? লজ্জা করে না যে মায়ের সামনে এবং হচ্ছে বড় ভাইয়ের সামনে বলাটা? বেয়াদব। তুমি আমার প্রপার্টি তুমি আমাকে বুঝিয়ে দাও। আমি জীবিত থাকতে একটা কানাকড়ি দেব না। আসলে কি আপনি নেশা করেন? না, আমি কোনো নেশা টেশা করি না। তাহলে বড় ভাইয়ের এটা কেন মনে হলো? বড় ভাই যে বললাম না যে উনি ওনার মতো করে মাকে হাত করে নিছে। না 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 না, মাকে হাত করে নেওয়াটা মা নিজেই বলেছেন। বড় ভাই আপনার এবং মায়ের জন্য এই পরিবারটাকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য কতটা পরিশ্রম করেছে, কিন্তু আমার কাছে বড় ভাই বলেছেন উনার মনে হয়েছে যে হয়তো আপনি ড্রাগ নেন বা অসৎ সঙ্গে আছেন। না, আমি এরকম কোনো কিছুর সাথে জড়িত নাই। তাহলে কেন বড় ভাইয়ের এটা মনে হলো? বড় ভাই বখাটে ছেলেদের সাথে চলে। কোন ভাই, আপনি কি পারেন যে আপনার বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলা? আপনি কখনো করেছেন? ভাবতে লজ্জা লাগে যে আপনার সামনে আমাকে আজকে কাঠগড়ায় খাড়া করে দিছে। আজকে বিচারক না, আপনাকে বিচারক তৈরি করেছে, আমাকে আসামি তৈরি করেছে, তার সাথে আমার মাকে নিয়ে আসছে। এই যে বুড়ো বয়সে আমার মাকে, ভাবতে শরম লাগে। এরকম ছেলে না থাকাই ভালো। তারপর আমার ছোট ভাই, তাকে আমি খুব আদর করি, ভালোবাসি। তুমি আমার প্রপার্টি আমাকে বুঝিয়ে দাও, আমার এত কিছু শোনার কোনো প্রপার্টির কথা। তুমি কোনো কিছু পাবা না, পারলে তোমাকে ঘর থেকে বের করে দেবো। তুমি বার করার কে? বার করা মানে আমি বড় ভাই, তোমাকে ছোট করে বড় করছি, আমি মানুষ করছি। তুমি খাওয়াইছো, তুমি পড়াইছো, এর জন্য কি তুমি আমার ঘর থেকে বের করে দিবে? হ্যাঁ, আমার প্রপার্টি আমাকে বুঝিয়ে দাও, আমি আমার মতো চলবো। তুমি কি করতে পারবা? আমার কেন যেন মনে হচ্ছে এই যে আপনি যেভাবে বড় ভাইয়ের সাথে কথা বলছেন না, এই কারণে হয়তো বড় ভাই আপনাকে ভুল বুঝে। এইভাবে আসলে বড় ভাইয়ের সাথে কথা বলাটা সম্ভবত আপনার ঠিক হচ্ছে না। আর যার দরুন উনি ভেবে নিয়েছেন যে আপনি হয়তো অসৎ সঙ্গে গেছেন বা ড্রাগ নিচ্ছেন, না হলে আপনি এত হাইপার, এত মানে আমি এসব কোনো অসৎ সঙ্গে নাই। উনি আমার প্রপার্টি আমাকে বুঝা দেখ, আমি আমার মতো আমার জীবন স্বাধীনতা চাই আমার জীবনের। তুমি কি কখনো তোমার মাকে কোনো কিছু এনে দিছো? একটা শাড়ি কিনে দিছো? পারছো? আমি এই জন্যই তো বলতেছি আমাকে আমার প্রপার্টি বুঝে। আমি নিজে কি নিয়ে বড় ভাবতে চাচ্ছ? কি করতে চাচ্ছ বলো? আমি বিজনেস করবো, আমার প্রপার্টি আমাকে বুঝিয়ে দাও, আমি বিজনেস ছেড়ে দেই। তোমাকে যদি ছেড়ে তুমি কি করতে পারবা? আমার প্রপার্টি বুঝিয়ে দাও, আমি বিজনেস করব। তুমি কি করবা বলো? আমি ব্যবসা করব। কি ব্যবসা? আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করব। এক্সপোর্ট ইম্পোর্ট কি করবা বলো? এক্সপোর্ট ইম্পোর্ট কি বুঝো বলো তো? এক্সপোর্ট ইম্পোর্ট তরকারি আদান প্রদানই করব। কি আনবা? জিনিস কি আনবা বলো আমাকে? সেটা আমি ছোট থেকে বড় হয়েছে এই পর্যন্ত, বড় বড় ব্যবসায়ী আমার বন্ধু। তুমি বলো আমাকে, তুমি যদি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো যদি ব্যবসা করতে পারো, ভালো কিছু করতে পারো, বলো আমাকে। তুমি দিয়ে দেখো, আমি পারি না পারি আমারটা আমি বুঝবো। আগে বলার পরে গিয়ে মানে বোতল কা বোতল মাল খাবা আর মানুষের সাথে আড্ডা মারবা, আর আমার এই পরিশ্রমের টাকা তুমি আমার বাবার যেটা ভাগের ওইটা আমাকে তুমি বুঝিয়ে দাও। কখনো না। বাবার ভাগের যে ব্যাপারটা উনি বলছেন, আমি যদি একটু আপনাকে থামাই, আপনারটা বাদ দিয়ে উনি যদি বাবার ভাগের প্রাপ্যটুকু পায়, সেই ক্ষেত্রে ওনার ওই জমিটুকুর বিক্রয় মূল্য কেমন হবে? বাবার ভাগের টাকা তো কোনো টাকাই না। বাবার ভাগের টাকার সমস্ত সেই সময় যদি বিক্রি করতাম বা এখনো যদি বিক্রি করি, সর্বোচ্চ 30 থেকে 40 লক্ষ টাকা। আর আমার সম্পত্তি এখন 30 থেকে 40 কোটি টাকা এই পরিশ্রমের মাধ্যমে করেছি। তুমি কি আমাকে ঠকাই তো করছো সব? তোমাকে ঠকাইছি কি? তুমি কি কাজ করছো? আমি যে তোমাকে লেখাপড়া শিখেছি, তুমি যে ইউনিভার্সিটিতে গেছো, স্কুলে নিয়ে গেছি, এগুলি টাকা কে দিছে? এটা তোমার দায়িত্ব ছিল, বাবা ছিল না, তোমার দায়িত্ব ছিল। তোমার জায়গায় আমি থাকলে তো আমিও করতাম। 50 লক্ষ টাকা খরচ করেছি এই পর্যন্ত। তুমি তো লেখাপড়া ঠিক মতন করতে পারত না, তোমার জন্য টিউশনই রেখেছি, তোমাকে ভালো ভালো জায়গায়, তোমাকে আমি নিজে গাড়ি ভাড়া করে কলেজে নিয়ে গেছি। কি বলো? আর তোমার জায়গায় থাকলে আমিও তো এর চেয়ে বেশি করতাম। না না, তুমি আমার জায়গায় আসো, তাহলে আমার জায়গায় যদি তুমি আসতে পারো, তাহলে ভাগ চাচ্ছ কেন? বড় ভাইকে মানো না? না, বড় ভাইকে জীবনে মানবা না। মা বলো, বলো আমারটা বুঝে দেখ, আমি কাজ করবো, আমি বিজনেস করবো। তুমি কাজ করো, ভালোভাবে চলো, তবেই তো দেখবে এত ভালোবাসে তোমার। রবিন, আপনার প্রাপ্য যদি বুঝিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আইনত মাও কিন্তু তার ভাগ পায়। আপনার কিন্তু টাকার পরিমাণ আরো কমে যাবে। 2 ভাই
এবং মা, আপনি যদি পরিমাণটা হিসাব করেন, আপনি এখনো ভেবে দেখেন কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। উনি তো এখনই আমার বাবার কিছু আমাকে দিতে চাচ্ছে না, আপনি বলতেছেন উনি আমাকে পরে বুঝাই দিবে, তো উনি তো সবই চলতেছে, ওনার সংসার চলতেছে, ওনার শালাকে বাইক কিনে দিতেছে, শালির বিয়েতে লাখ লাখ টাকা খরচ করতেছে, অথচ আমার জন্য তার কিছুই থাকতেছে না। আমি কিছু বললেই তার কাছে নাই, সে অভাব টভাব দেখাইতেছে। আবার এইটা বলতে ভুলে গেছো যে বউরে নিয়ে বাচ্চারে নিয়ে কক্সবাজার ঘুরতেছি। হ্যাঁ যাইতেছি তো, সিঙ্গাপুর যাচ্ছি তো, নিজের টাকা দিয়ে প্রত্যেক মাসে যাইতেছি। বেয়াদব, এত উত্তর দিতে হবে না মা। ও শোনো মা, আমার আজকে সিচুয়েশন, মাকে তো হাতায় নিছো, আজকে যেভাবে অপমান যা বুঝাইতেছো তাই বুঝতেছে। এই বেয়াদব, মাকে খারাপ বলছিস, তোকে বের করে দে বাসা থেকে। তুমি বার করার কি আমাকে? বাবা ওর একবেলা বাদ দেব না, তোর রাস্তার মধ্যে কোথায় যাবি, কোন বাসে থাকবি, তুমি বার করার কি? তুমি বড় করছো, তুমি পড়াশোনা করছো, এজন্য বের করে দিবা? তুই বেয়াদব, স্টুপিড। তুমি আমারটা আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যাবো, আমার রাস্তা আমি দেখে নিব। এত আওয়াজ কেন? আমার রাস্তা আমি বুঝে নেব, তুমি বড় ভাইকে আমার প্রপার্টি সম্মান আমাকে দিয়ে বুঝিয়ে কথা দাও। বলো। একদম মেরে ফেলবো। তুমি মারবা কেন? ভাই প্লিজ বসেন। তুমি মারবা এর কেন? জন্য বেঁচে গেলি তুই। তুমি বসেন আমারটা আমাকে বুঝিয়ে দাও। বসেন ভাই। তুই বুঝাই দিব? হ্যাঁ, আমার তুই প্রপার্টি মার আমাকে সাথে বুঝিয়ে দাও। বুঝাই দিব? তুই মার সাথে বুঝাই? মাকে তো হাতায় নিছো, এই, মাকে তো তুমি হাতায় নিছো। চুপ। থাক, হাতে নিছে মানে মা 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 থাক। কত বড় কথা, হাতে নিছে। শোন, বেশি বাড়িস না। তুই মায়ের সাথে যেভাবে ব্যবহারটা করলি, যাও তোকে দিতাম তাও দিব না। কেন দিবা না তুমি? তুই বের হয়ে যা এখান থেকে, যা। ভাইয়া সেটা আপা, আপনি এগুলির ব্যাপারে বলবেন না, এছাড়া বেয়াদব। না বাইরে নেশা করে সে। আমি কোনো নেশা করি না, আমাকে উল্টাপাল্টা ই করবা না। না, তুই আমার সাথে কখনো কথা বলছিস? তুমি কথা বলছো আমার সাথে? আমি কেন বলবো? সম্মান দিয়ে কথা বলো। আমি এখন কোন বলবো? তোমার সাথে আমি কথা কেন বলবো? তুই বড় না আমি বড়? আমি তো তোমার সাথে কথা বলতে চাইছি। বেয়াদব, তুমি করে বলতাম, আজকে সবার সামনে তুই করে বলছি। তুই বকাটে ছেলে, ওকে বুঝিয়ে রাস্তার যে বলো। ভিক্ষুক তোর চেয়ে ভালো, বুঝাও। ও তো মত বোঝে করে ভালো। বড় ভাই, ও যদি কোনো কারণে খারাপ থাকেন, হুম। তখন তো আপনারই খারাপ লাগবে, আপনি কেন বুঝছেন না? আমার খারাপ লাগে বিধায় তো আমি কষ্ট পাচ্ছি আমার ভাইয়ের জন্য। কষ্টটা আমার। আজকে আমি কি চাবো যে আমার ভাই বাইরে ভিক্ষা চাক? এটা তো মানুষ দেখানো কষ্ট পাইতেছেন। আজকে সম্পদ নষ্ট হোক, আজকে যদি আস্তে ভাইয়া, আমি তো কথা বলছি। আজকে যদি আমার সম্পদ নষ্ট হয়, এটা তিলে তিলে গড়া আমার সম্পদ। আমার মা জানে আমি কিভাবে সম্পদটা করছি। আজকে আমি অনেক অনেক কষ্ট টাকার করছি। মালিক, কিন্তু আমার একসময় কি সিচুয়েশন ছিল। আমার বাপের সম্পত্তির দাম বেশি না? আমার বাপের সম্পত্তি সে একাই খেয়ে ফেলছে, আর কই? সে কি চায়? আমারটা নিবে, ঠিক আছে আমি দেব, কিন্তু সময় হলে দেব। সে ভালো হোক, আমার মাকে বলুক সে ভালো ব্যবহার করতে ভালো হবে। ব্যবহার করুক। সকল দায়িত্ব তো বড় ভাই নিয়েছেন, আপনাকে স্নেহ দিয়ে বড় করেছেন, আপনাকে পড়াশোনা করাচ্ছেন। আপনি এখন আপনার চাকরির দিকে মনোযোগ দিন, আমার ধারণা আপনি অনেক ভালো থাকবেন মা আর ভাইকে সাথে নিয়ে। সেটা তো মানুষ দেখানো করতেছে। কিসের মানুষ দেখানো? তুই তো মানুষ বিচার দেখানো দিলি হলে এখানে তো এসে। আপনি আজকে ইউনিভার্সিটিতে পড়তেন না। ওটা তো সে বাবার পরে তার বড় ভাই, সে দায়িত্ব এই থেকে দায়িত্ব উনি করতেছে। চাইলেই কিন্তু মানে এই দায়িত্ব থেকে পিছু হাঁটতে পারতেন, যে ঠিক আছে মা তোমরা তোমাদের মতো জীবন কাটাও, আমি আমার মতো জীবন বেছে নিচ্ছি। এটা তো উনি চাইলেই বলতে পারতেন। এখন যেটা আপনি বলছেন, আপনার বোধ হয়েছে, বুদ্ধি হয়েছে, আপনি শিক্ষিত, অথচ আপনি বলছেন আমি আমার মতো চলে যাব। মার তাহলে কি হবে? মা তো আপনাকেও জন্ম দিয়েছে, বড় ভাইকেও জন্ম দিয়েছে। আর ও তো ছোট ভাইকে অনেক ভালোবাসে, তুমি কেন বোঝো না? ভালোবাসে, এর জন্য তো কিছু আবদার করলে পাই না। তবে যদি আরো ভালো ব্যবহার করো। আচ্ছা, এখানে বড় ভাই আমাদেরকে একটি বিষয় বলেছেন যে উনি ওনার শালাকে যে বাইকটি কিনে দিয়েছিল, সেই অর্থ ওনার শ্বশুর কিন্তু শালার একটি বড় মানে বাইকের একটা বড় অংশ ওনাকে দিয়েছে। উনি সামান্য কিছু অংশ ওই বাইকের টাকাতে মানে ওই বাইকের যোগান যে দিয়েছে। মানে অর্থ সেটা যোগান দিয়েছে। আপনি এটা ভুল জানেন, আপনি ভুল বুঝছেন। মাত্র 25,000 টাকা। আপনি কি কখনো জিজ্ঞেস করেছেন বড় ভাইকে? ও কি কখনো ওর মাকে পান খাওয়ার পয়সা দিছো? কখনো মারে পান খাওয়াইছো, এক কাপ চা খাওয়াইছো? খালি টাকা নিয়ে চলো। প্রতিদিন তোমার পিছে কত টাকা দেই? প্রতিদিন তুমি 500 টাকা নাও, বাসের পিছে পুটকির পিছে ঝুলে দাও, আর হচ্ছে গিয়ে মদ খাও, আর বিভিন্ন জায়গায় আমি আড্ডা। কোন উল্টাপাল্টা কিছু খাই না। 500 টাকায় কি হয়? না, 500 টাকা তুমি জানো 500 টাকা কি? আমার প্রতিদিনের খরচ কত? 300 টাকা মাত্র। 300 আর তুমি 500, তাহলে আমি কি করি? 500 টাকা তোমার বাকিতে যাইতে শেষ হয়ে যায়। আমি এখান থেকে যাই সেই শহরে কাজে যাই, তোমার মতন আড্ডা বাজ না। কামাই করে খরচ করো। আড্ডা বাজ না, টাকা সেভ করার জন্য, বাঁচানোর জন্য, ছেলে মেয়ের জন্য। ছেলেকে বাচ্চাকে স্কুলে গাড়ি নিয়ে যায়, আমি বাসেতে ঝুলে যাই। তুমি অনেক কি করো? কষ্ট করে। অনেক কষ্ট করি তোমাদের দিকে চেয়ে। তুমি কি করো? 500 টাকা নাও, বাসায় খাও, আবার এসি ছেড়ে ঘুমাও।
এটা কে দেয়? কারেন্টের বিল কে দেয়? বাইকটা কেন কিনে দেন নাই সেটা যদি একটু নাকি বুঝিয়ে বাইক বলতেন। তো তোমাকে কিনে দিতে পারবো না, কারণ বাইক হচ্ছে আমার কেন অ্যালার্জি। দিবা না? বাইক আমার অ্যালার্জি। তোমাকে আমি হারাবো? তুমি কি অ্যাক্সিডেন্ট? মা তো আমাকে না করেছে। তুমি কি বুঝছো? তুমি কখনো আমার সাথে কথা বলছো? ভালো মন্দ জানতে চাইছো যে ভাই কেন বাইক কিনে দাও? তুমি বাইক 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 করে কি করবা? বাইক কিনে কি করবা? বাইকে তেল লাগবে না। বাইক যদি অ্যাক্সিডেন্ট হয়, আমার সব বন্ধুদের বাইক আছে। তোমাকে সব বন্ধু যাই না, তোমাকে ছোট থেকে বড় করছি, মানুষ করছি। আমি কি তোমাকে হারাবো? লোক দেখানো ফ্যাশন করো না। আর বন্ধু তোমার যে বান্ধব মাথা গরম, বলছিস। বন্ধু বান্ধব কোনো কাজে লাগবে না। কাজে লাগবে বাসিতে যাইতেও তো লাগে। ভাই আর মা। ওতে ফুটানি না করে নিজ অর্থে থাকো, ভালো হও। সময় হলে আমি তোমার সবকিছু করব, এখন করতে পারবো না। আর তোমরা সম্পত্তি নিয়ে নিয়ে ভাগাভাগি করতেছো, আমি যাবে কোথায়? আমার ভাগ কই? মায়ের কি হবে? আমার কি হবে? মা তোমার সাথে আছে না? তোমার সাথে তো ভালোই তোমার আছে। সাথে আমার সাথে থাকবে। দেখবে কেন? তুমি মা কি বলবে কদিন দেখবে না? পরে? তোমার সাথে থাকবে, আমার সাথে দুইজনই তো থাকবে। আমার কলজার টুকরা, দুইজনই সমান। তা একজন দেখবে আরেকজন দেখবে না মানে? বুঝছি, এটা তোমরা কোনো সমাধান করবে না, আমার সমাধান আমিই করে নিব। কি করবা? কি সমাধান করবা? আমারটা আমি বুঝে নিব। কিভাবে বুঝবা? আমি চলে যাবো, আমারটা আমার মতো আমি বুঝে নিব। কোথায় যাবে? আমি কোর্টে যেয়ে কেস করবো। কোর্টে? আমি দেখবো এটা। কয়টা উকিল রাখছো পকেটে? আমি আমারটা বুঝে নিব, সেটা তোমার দেখতে হবে না। কোত্থেকে টাকা আনবা? করতে এখন টাকার জন্য পাগল হয়ে গেছো? সেটা আমি ম্যানেজ করে নিব। কিভাবে? কে তোমাকে কে দিচ্ছে টাকা? সেটা তোমার দেখা লাগবে না, তুমি এত কিছু দেখে কি করবা? আমি চাইলে 10টা উকিল নিতে পারি, তুমি পারবা না। না, আমার আমি টাকা আমারটা আছে। বুঝে নিব। অতএব এখনো সুযোগ আছে, ভালো হও, ইনকাম করার চেষ্টা করো, টাকা পয়সা কামাই করো। যদি ভালো দেখি তাহলে আমি তোমার জন্য কিছু এমনি দেবো, কিনে দিবে। তাছাড়া দিব না। আমি আমারটা বুঝে নিব। ভাইয়া একটু নরম হন, বোঝার চেষ্টা করেন। দুইজন মুরব্বী মানুষ, নিশ্চয়ই আপনার খারাপ চিন্তা করেন না, একটু বোঝার চেষ্টা করেন। আপনি বারবারই বলছি, মানুষের বোধ বুদ্ধি অনেক সময় কাজ করে না, কিন্তু একজন শিক্ষিত মানুষের বোধ বুদ্ধি কাজ করা উচিত। আপনি হয়তো এখন অভিমানে বা রাগের বশবর্তী হয়ে অনেক কিছু ভাবছেন, বলছেন, একটু বোঝার চেষ্টা করেন ওনারা কি বলছে। আপনি দেখতেছেন আপু, এখনই উনি কিভাবে কথা বলতেছে। উনি আপনাকে শাসন করেই কথাটা বলছে। ও যাই বলুক, আমি তো তোমাকে দেখবো নাকি? ওকে বোঝাবো যাতে তোমাকে দেখে। ছোট থেকে তোমাকে শাসন করিনি, কোলে পিঠে করে মানুষ করছি, কখনো এক থাপ্পড়ও দিইনি। তাই বলে কি তুমি বেড়ে গেছো? আজকেই তোমাকে আমি মানুষের থান থাপ্পড় দেবো, বেয়াদব, এই, এটা কি করবো? স্টুপিড। না না না, এতজনের সামনে আমাকে অপমান করলা, চেনো তুমি? বাবা এটা তুমি ঠিক করনি। বল, কিছু বলবি? আমার হয়েছে জ্বালা, তোমরা দুইজনে এক হতে পারো না। সম্পত্তি করে সব আলাদা। রবিট বড়রা শাসন করে। দেখছিস, আজকে তোর জন্য মা কাঁপছে, আমাকে কাঁপতে হবে। তোকে আজকে থাপ্পড় মারলাম, এতদিন আদর করছি, আজকে হাত দিয়ে থাপ্পড় মারলাম। কোনোদিন মারছি? এখনো মানুষ হ, এখনো মানুষ হ। একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। বাবা তুমি বড় ভাইয়ের কথা শোনো। আজকে যদি আমি না থাকি, আমি যদি মারা যাই, এ সম্পত্তি কে নিবে? এ সম্পত্তির ভাগ কি হবে? আজকে আমার ছেলেকে, বাচ্চাকে কে দেখবে? তুই দেখবি? তুই তো এখনো ইনকাম করতে পারতি, বলতে পারতি যে ভাই তুমি এত কষ্ট করছো, বয়স হয়ে যাচ্ছে, কোন সময় মারা যাবা, চলে যাবা, তখন কি হবে? মাকে কে দেখবে? মা তো তোমাদের আগেই চলে যাবে। তাহলে আজকে এই টাকা পয়সা ধন সম্পদ কে চালাবে? আমি চলে গেলে তোমারই ব্যবসা করতে হবে, তোমারই চলতে। ব্যবসা শিখো, আমার অফিসে আসো, অফিসে বসো, লেখাপড়া করো, বাইরে আড্ডা মাইরো না। কি ভালোই যাও বাবা। ভালো হয়েছিস? বাবা না ভালো, ভাইয়ের সাথে এক হয়ে যাও তুমি। ওর যা বলে তাই শোনো ভালো হয়েছিস? বাবা। আজকে বুড়ো বয়সে মাকে সবার সামনে নিয়ে আসছিস, আমার মান সম্মান খাইছিস। আর না, উনি নিজে আর না। ও, বুঝতে- না অনুতপ্ত হোক, সে বুঝুক। হ্যাঁ, আপনার যেই চটটা ওনার গালে লেগেছে, নিজে একটু লজ্জিত, কষ্ট পাচ্ছে, আর না। সুপ্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনারা ছিলেন আমার সাথে, আমাদের অতিথির সাথে। দর্শক, আমরা কখনোই চাই না সম্পর্কের বন্ধন কোনো একটি ইস্যুতে এভাবেই হালকা হয়ে যাক। আমরা সকল সময় চাই ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক
অটুট থাকুক, এই বন্ধন সকল সময় আবেগে জড়িয়ে থাকুক। আর তাই আমাদের আসলে বিচার করার কিছুই নেই দর্শক, শুধুমাত্র প্রার্থনা করার আছে। সুপ্রিয় দর্শক, একটি কথা সকল সময় মনে রাখবেন, আমাদের এই অপ্রিয় সত্য অনুষ্ঠানের প্রত্যেকটি ঘটনা সত্য, কিন্তু চরিত্রগুলো কাল্পনিক। আর তাই সুপ্রিয় দর্শক, স্বপ্নধারা নিবেদিত অপ্রিয় সত্য অনুষ্ঠানের আগামীতে আবারও নতুন কোনো সত্য ঘটনা নিয়ে মুখোমুখি হব আপনাদের। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রার্থনাই করি।